যাদের ধৈর্য কম তাদের জন্য এই ভিডিওটা নয়। 2025 সালের প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি বছরটা বোধহয় সাফল্যের নয়, বাতিলের বছর। একের পর এক বাতিল। একদিকে রাজ্যে বাতিলের সংখ্যা, অন্যদিকে কেন্দ্রে। রাজ্যে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি 26,000 চাকরি বাতিল হয়েছে। অন্যদিকে 32,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য ঝুলে আছে খানিকটা বাতিলের দিকে। এবং তার মধ্যে থেকেই আমরা দেখতে পাচ্ছি পুনরায় এনএফএসসি বাতিল হলো। তোমরা অনেকেই হয়তো এনএফএসসি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই ঠিক কী জিনিস, তো তাদের জন্য বলি, ধরে নাও তোমার জেআরএফ হয়েছে। এনএফএসসি জেআরএফেরই সমতুল্য। তুমি জানলে তুমি জেআরএফটা পেয়েছো, স্বাভাবিকভাবেই তুমি খুব খুশি হবে, তোমার অ্যাওয়ার্ড লেটারও ডাউনলোড করা হয়ে গেছে। কিন্তু ঠিক 1 থেকে 1.5 মাসের পাথায় একটি SMS পেলে যে তোমার জেআরএফটা ক্যান্সেল করা হচ্ছে, তুমি জেআরএফ পাওনি। কেমন লাগবে বিষয়টা? হ্যাঁ, ঠিক এই জিনিসটাই ঘটেছে এবছর এনএফএসসির লিস্টের ক্ষেত্রে। তো যারা এই এনএফএসসি সম্পর্কে জানো না তাদেরকে জানিয়ে রাখি, জেআরএফ যেমন পিএইচডি করার সময় একটা বেশ ভালো পরিমাণ টাকা অ্যাজ এ স্কলারশিপ পাওয়া যায়, এনএফএসসিও ঠিক সেরকমই একটা স্কলারশিপ দেওয়া যায়। তো আজকে পুরো এনএফএসসি নিয়ে আলোচনা করব এবং এনএফএসসি বাতিল হওয়া সেটা নিয়েও সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দেব। আমি জানি অনেকেই এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল নয়, তাই এনএফএসসি নিয়ে প্রথমে কথা বলবো, তারপর কেন বাতিল হলো, কতটা বাতিল হলো, কি ঠিক ঘটেছে সবটা বলবো। ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। যাদের ধৈর্য আছে, পুরোটা শোনার ইচ্ছা আছে, তারাই প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। যাদের ধৈর্য কম তাদের জন্য এই ভিডিওটা নয়। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই দেখে নেবো যে এনএফএসসি জিনিসটা ঠিক কি। এনএফএসসি হলো ন্যাশনাল ফেলোশিপ ফর শিডিউল কাস্ট স্টুডেন্ট। বোঝাই যাচ্ছে যে শিডিউল কাস্ট স্টুডেন্ট, তাদের জন্য এই ফেলোশিপ। এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের অধীনস্থ একটি কেন্দ্রীয় প্রকল্প, এটা মাথায় রাখতে হবে। এই স্কলারশিপটি মূলত তফসিলি জাতিভুক্ত অর্থাৎ যারা এসসি ছাত্রছাত্রী তাদের উচ্চশিক্ষা বা পিএইচডি গবেষণা অর্জনে আর্থিক সহায়তা বা স্কলারশিপ প্রদান করে। এটি মূলত 2005 থেকে 2006 সাল এই অর্থবর্ষে চালু করা হয়েছিল। ঠিক আছে, তো স্যার আমি কি করে এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারি বা আমি কিভাবে এই স্কলারশিপটা পেতে পারি? তো তাদের জন্য আমি জানিয়ে রাখি যে যে সমস্ত তফসিলি জাতিভুক্ত বা এসসি ছাত্রছাত্রীরা নেট পরীক্ষায় খুব অল্প নাম্বারের জন্য জেআরএফ পায় না। ধরে নাও তুমি একজন এসসি সম্প্রদায়ভুক্ত ছাত্র বা ছাত্রী, তুমি নেট পরীক্ষা দিয়েছো, তোমার জেআরএফ এর যে কাট অফ গেছে খুব সামান্যর জন্য হয়নি। ঠিক আছে, এই রকম যারা ছাত্রছাত্রী তাদেরকেই চয়ন করা হয় বা সিলেক্টেড করা হয় এই এনএফএসসির জন্য, এবং তারও একটা কাট অফ লিস্ট প্রকাশিত হয়। সেই কাট অফ লিস্ট প্রকাশিত হওয়ার পর তার সাথে সাথে কোন কোন রোল নাম্বারের স্টুডেন্টরা সেখানে সিলেক্টেড হয়েছে তারও একটা লিস্ট বেরোয়। এটা মূলত নেটের রেজাল্ট বেরোনোর পরে এই লিস্টটা প্রকাশিত করা হয়। কখনো কখনো দেখা গেছে পরীক্ষার রেজাল্টের 2 মাসের মধ্যে লিস্ট চলে এসছে, কখনো কখনো সেটা 6 মাসও লেগে গেছে। ঠিক আছে, কিন্তু আসে প্রতি বছর নেটের পরীক্ষার পর। ঠিক আছে, তো এই হলো বিষয়। এবং তারপরে ঠিক যেরকম জেআরএফ এর সার্টিফিকেট ইস্যু করা হয় বা ডাউনলোড করা যায়, সেরকমই এনএফএসসি যারা পায় তাদেরকেও একটি সার্টিফিকেট প্রদান করা হয়। ঠিক আছে, এবং পরবর্তীকালে তারা যখন পিএইচডিতে এনরোল করে তখন তারা জেআরএফ এর সমতুল্য ফেলোশিপ একটা পেয়ে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট অঙ্কের টাকা তারা কিন্তু প্রতি মাসে পেতে থাকে। স্যার সেই টাকাটা কত? দেখো, আমরা যদি দেখি যে প্রতি বছর 2000 জনকে এই ফেলোশিপ প্রদান করা হয়। তার মধ্যে হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের জন্য 1500 জনকে সিলেক্ট করা হয় এবং সায়েন্স টিমের জন্য 500 জনকে সিলেক্ট করা হয়। ঠিক আছে, এবং এখানে যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রতি মাসে বেসিক থাকে 31,000, এটা প্রথম 2 বছর, এবং পরবর্তী 2 বছর যখন তারা একটু সিনিয়র হয়ে যায় 35,000 টাকা পার মান্থ। এবার এটা কিন্তু বেসিক, এর সঙ্গে HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু যুক্ত করা হয়। HRA
সেই এইচআরে কোনো কোনো ক্ষেত্রে 10%, 15%, কোনো কোনো জায়গায় 20%, যেমন কলকাতার ক্ষেত্রে বা আমি বেলুড় মঠ থেকে যখন করেছি জিআরএফ এর ক্ষেত্রে 30% এইচআরে দেওয়া হতো। অর্থাৎ 31,000-এর সঙ্গে 30% মানে আরও প্রায় 9,000 প্লাস একটা টাকা, মানে প্রায় 40,000 টাকা প্রথম 2 বছর কিন্তু প্রতি মাসে পেতে থাকবে যারা জিআরএফ পাচ্ছে বা যারা এসসি অন্তর্ভুক্ত এনএফএসসিতে সিলেক্টেড হচ্ছে। আশা করি বোঝা গেছে এনএফএসসি জিনিসটা ঠিক কি। তো চলো এরপর দেখে নেওয়ার পরা যে এই এনএফএসসি স্কলারশিপের জন্য আবেদন কখন করতে হয়। ঠিক আছে, বলা হচ্ছে আবেদন সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাসের শুরুতে হয়, অক্টোবর নভেম্বরের শেষে হয়। জানিয়ে রাখি এই যে আবেদনটা আগে ম্যানুয়ালি করতে হতো, এখন কিন্তু আর করতে হয় না। এখন কি হয় যে নেট পরীক্ষা হয়ে যাচ্ছে, সেখান থেকেই তারা ডেটা নিয়ে পুরো সিলেকশনটা চালিয়ে যায় এবং এই যে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা, সেই তালিকা কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ দ্বারা প্রকাশিত করা হয় এবং ইউজিসির ওয়েবসাইটে তাদের অ্যাওয়ার্ড লেটার ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়। মানে একদম জিআরএফ এরই মতো, কিন্তু এটা শুধুমাত্র এসসি স্টুডেন্টদের জন্য, সেজন্যই নাম এনএফএসসি। দেখো এতক্ষণে এনএফএসসি জিনিসটা কি এটা আশা করি তোমাদের সামনে পরিষ্কার হলো। তো এটা একটা বড় সুযোগ, যারা এসসি স্টুডেন্টরা আছে তারা একটা পরীক্ষা দিয়ে ডবল ডবল চাকরি হওয়ার মতো ডবল ডবল সুযোগ থাকছে জেআরএফ পাওয়ার। এক ইউজিসির তরফ থেকে, যদি সেটা না হয় এনএফএসসি বা এই মিনিস্ট্রির তরফ থেকে তোমরা কিন্তু জেআরএফ এর সমস্ত সুযোগ সুবিধা পেতে পারো। ঠিক আছে, এবার আসছি যে বাতিল হওয়ার যে ঘটনা, ঠিক আছে, সেটা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো। দেখো আমরা যদি দেখতে পাই যে 1 মে 2025 এরকম একটি নোটিফিকেশন দেওয়া হয় ওয়েবসাইটে, যেখানে বলা হচ্ছে যে এনএফএসসি স্কলারশিপ যেটা জুন 2024-এর রেসপেক্টে এসেছিল, সেই লিস্টটাকে পুরোপুরি বাতিল বলে ঘোষণা করা হলো। প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠবে, কেন বাতিল হলো? ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক ঠিক কেন বাতিল হলো, কি ঘটনা ঘটেছে। ঠিক আছে, তো এনএফএসসি স্কলারশিপের কোন তালিকা বাতিল হয়েছে? সবগুলো কি? না, সবগুলো না। তাহলে কি? নেট জুন 2024, জুন 2024-এ যে এক্সামটা হয়েছিল, আমার যতদূর মনে পড়ছে একদম প্রথমে অফলাইন এক্সাম হলো, সেই অফলাইন এক্সামটা ক্যান্সেল হয়ে গেল, গিয়ে তারপর পুনরায় অনলাইন এক্সাম হলো। ঠিক আছে, হয়ে তারপর রেজাল্ট, মানে একটা বড় ইতিহাস তার ঘটলো। ঠিক আছে, সেই পরীক্ষার রেসপেক্টে এনএফএসসি তাদের একটা ফেলোশিপের তালিকা প্রস্তুত করে এবং সেই তালিকা 18 মার্চ 2025 তারিখে আমরা ইউজিসি এনটিএর ওয়েবসাইটে দেখতে পাই। সেই তালিকাতে 865 জন প্রার্থীকে ফেলোশিপের জন্য নির্বাচিত করা হয় এবং এটা হচ্ছে সেই জায়গা। 865 জন প্রার্থীকে ফেলোশিপের জন্য নির্বাচিত করা হয় এবং এই 865 জনকে 20 তারিখ, ঠিক আছে, সার্টিফিকেট ডাউনলোড করার জায়গা দেয়। দেখো এতক্ষণ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক। 18 মার্চ মানে একটা লিস্ট দেওয়া হয় এবং 20 মার্চ আমরা দেখতে পাই সমস্ত ছাত্রছাত্রী তাদের নিজস্ব সার্টিফিকেট ডাউনলোড করতে পারে এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের ইনস্টিটিউটেরও বেশ কিছু ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগ থেকে তারাও আনন্দিত হয়, আমাদেরকে জানায় স্যার আমরা স্কলারশিপ পেয়েছি। এটা আমাদের কাছেও খুব গর্বের, কারণ যারা সামান্য কয়েকটা নাম্বারের জন্যে, কয়েকটা প্রশ্নের জন্য জেআরএফটা হাতছাড়া করলো, তাদের কাছে এটা একটা বড় সম্মানের এবং বড় অ্যাচিভমেন্টও একটা। মানে সেই তীরে এসে তরি ডুবলেও শেষ পর্যন্ত এনএফএসসি অনেককেই বাঁচিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এরপর কি ঘটলো? মার্চের 20 তারিখ পর্যন্ত সব ঠিক ছিল। এরপর ঠিক আছে 24/4/2025 তারিখে উক্ত মানে তালিকা বাতিলের নোটিফিকেশন জারি করা হয়, কিন্তু এই তারিখটা আমরা কিন্তু প্রথমেই জানতে পারি না যে এই তারিখে বাতিল করা হয়েছে। তাহলে এটা আমরা কবে জানতে পারি? 1 মে মাসের 1 তারিখে সম্ভবত প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটি এসএমএস যায়। ঠিক আছে, আমি সেই এসএমএস এর স্ক্রিনশটও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখো এই যে সেই এসএমএস এর স্ক্রিনশট, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে যে এই যে তোমরা এনএফএসসি পেয়েছিলে জুন 2000 ইউজিসি নেট জুন 2024-এর এক্সামিনের রেসপেক্টে, সেটাকে ক্যান্সেল করা হলো এবং বলা হচ্ছে যে তোমরা এই নোটিশটা 2/5/2025, ঠিক আছে,
সেখানে সেই নোটিফিকেশনটা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নাও। মানে ব্যাপারটা কি, খুব আমন্ত্রণ করে স্টেজে ডাকা হলো, বিয়ে বাড়িতে নেমন্ত্রণ করা হলো, ঠিক আছে, সে বিয়ে বাড়িতে গিয়ে খাচ্ছে, তারপরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। এটা কি আদৌ ঠিক হলো? এটা কি আদৌ ঠিক হলো? কি ভুল করেছিল এই ছেলে মেয়েগুলো? তোমার কাছে তো এরা জেআরএফ জোর করে নিতে চায়নি, তোমার কাছ থেকে তো এরা জোর করে এনএফএসসি চাইনি যে তুমি আমাকে সিলেক্ট করো। তোমরাই ভেবে চিন্তে সিলেক্ট করেছো, এত বড় একটা এজেন্সি, তোমরাই রেজাল্ট পাবলিশ করেছো, তোমরাই কাট অফ পাবলিশ করেছো, তোমরাই সার্টিফিকেট দিয়েছো, সার্টিফিকেট ইস্যু করিয়েছো, ডাউনলোড করিয়েছো। আমি আনন্দিত হয়েছি, সম্মানিত বোধ করেছি, সোশ্যালি আমি সবাইকে জানিয়েছি। আজকে কি জানাবো? আজকে আমার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে ভেবেছো এনটিএ, ভেবেছো ইউজিসি? তোমাদের অকর্মণ্যতার দায় কে নেবে? এবং জানিয়ে রাখি যে এই নোটিশে এই যে 865 জনের পরিবর্তে 805 জনকে পুনর্নির্বাচিত করা হয় স্কলারশিপের জন্য। আগে ছিল 865 জন, যেটা মার্চের 20 তারিখে সবাই ডাউনলোড করেছিল। মে মাসের 1 তারিখে এসে জানতে পারলো সংখ্যাটা 805 হয়ে গেছে। 60 জনকে তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এখন শুধু 60 জনকে তালিকা থেকে বাতিল করা হয়েছে নাকি 200 জনকে বাতিল করে নতুন কিছু অ্যাড হয়েছে সে বিষয়ে কিন্তু আমি নিশ্চিত নই, কারণ সেটা জানা সম্ভব নয়। ঠিক আছে, শুধু সংখ্যাটুকু বলা আছে 865 ছিল, 805 হয়েছে, মানে 60 জনের কমপক্ষে কপাল পুড়েছে এটা বলতে হয়। ঠিক আছে, এবং এই 805 জনের নামের তালিকা তারা পুনরায় প্রকাশ করে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হয় যে বাবা তোমার আর জেআরএফটা নেই, তোমার আর এনএফএসসিটা নেই। হচ্ছেটা কি? এখন আমার প্রশ্ন, তোমাদের সকলের প্রশ্ন, যে হচ্ছেটা কি? দেখো ঠিক কি যুক্তি দেওয়া হলো। বলা হচ্ছে যে কাট অফ মার্কসের পরিবর্তন হয়েছে, এবার একটা নিউ কাট অফ লিস্ট দেওয়া হলো, যেখানে দেখা যাচ্ছে আগে কাট অফ ছিল 148, কিন্তু পরে মার্চ মাসে প্রকাশিত তালিকা অনুযায়ী কাট অফ 148 ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় অনেক প্রার্থীর নম্বর এর থেকে অনেক বেশি আছে, সেই কারণে পুনরায় একটা কাট অফ মার্কস তৈরি করে। আমার একটাই প্রশ্ন, তোমরা সিবিটি মোডে পরীক্ষা নাও, তোমরা সবটা সিস্টেমেটিক ওয়েতে একটা সফটওয়্যারের মধ্যে দিয়ে মেনটেন করো, ম্যানুয়ালি তো আর খাতা দেখা হয় না, তারপরেও এই ভুলগুলো কি করে হয়? নাকি এখানেও অন্য কোনো কিছুর গন্ধ পাওয়া যাচ্ছে? আমি বুঝতে পারছি না শিক্ষা ব্যবস্থার ওপরেই কেন এত কোপ, কেন শিক্ষক এবং শিক্ষার্থীর ওপরেই কেন্দ্র থেকে রাজ্য সবাই বারবার বারবার আঘাত করছে। তাহলে কি সমাজ ব্যবস্থাকে শেষ করার একটা চক্রান্ত চলছে? এই যে 60 জন স্টুডেন্ট যারা এতদিন সকলকে বলেছে, আনন্দ করেছে এবং একটা মানসিক শান্তি নিয়ে ঘুমিয়েছে যে কালকে পিএইচডিটার অ্যাপ্লাই করে আমি যদি পিএইচডিটা পেয়ে যাই আমি স্কলারশিপটা পেতে থাকবো, আজকে তার শান্তি বিঘ্নিত করার দায়িত্বটা আপনি একদম নিজে হাতে করে নিয়ে এটা কি ঠিক করলেন? এই জন্যই কি সরকারের ট্যাক্সের পয়সা দিয়ে এই এনটিএ, ইউজিসি, এত বড় বড় সংস্থা, এত মাইনের চাকরি আমরা দিচ্ছি? জনগণের ট্যাক্সের পয়সা কেন এভাবে মিসইউজ হবে? কেন এত বড় ভুল হবে? এর উত্তর কি কিছু আছে? কিছু নেই। আরো কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি রাখতে চাই, সেটা কি, গাফিলতি সব থেকে বড় প্রশ্ন। এই গাফিলতি কেন হবে? যাতে ম্যানুয়াল কোনো কিছু না করতে হয় সেই কারণেই তোমরা সিবিটি মোডে পরীক্ষা নিলে। প্রথমে অফলাইন নিলে তোমাদের ভুলে, অফলাইনে এমন কিছু করলে, এমন কিছু হলো, প্রশ্ন ফাঁস ইত্যাদির একটা অভিযোগ, সেখান থেকে নেট পরীক্ষা ক্যান্সেল হলো। একটা পরীক্ষার্থীর ওপর কতটা চাপ থাকে। সে যারা ভালো পরীক্ষা দিল তারা ভেবে নিয়েছিল আমার এবারে নেটটা হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত কি শুনলো? পরীক্ষাটাই ক্যান্সেল। আবারও প্রস্তুতি নিল, আবারও পড়তে শুরু করলো, আবারও লড়াই করা শুরু করলো, পরীক্ষা দিল অনলাইন সিবিটি মোডে। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার পর সে একটা নাম্বার অ্যাচিভ করলো এবং আপনারাই তাকে চয়ন করলেন যে তুমি এনএফএসসি পারছো তোমার এই নাম্বারের জন্যে, আবার আপনারাই তাকে টেনে হিচড়ে নামিয়ে বলছেন তোমার এনএফএসসি ক্যান্সেল। লজ্জা করে না? এ গাফিলতি কার, স্টুডেন্টার নাকি আপনার? তাহলে যদি আপনারই গাফিলতি হয় তাহলে আমার দাবি যে আগের তালিকা অনুযায়ী সবাইকে দিতে হবে, কারণ তার কারণ
একটা মানবিকতার গ্রাউন্ডে ভাবতে হবে। আমরা দেখেছি যে অনেক সময় প্রাইমারি চাকরি বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে পরবর্তীকালে আরটিআই করে দেখা গেছে তার নাম্বার বেড়েছে। তো আমি ধরে নিলাম যে আমাদের কোনো একটা সিটের 14,000 হয়তো রিক্রুটমেন্ট হবে, পরে দেখা গেল 14,000 রিক্রুটমেন্ট হয়ে গেছে, কিন্তু 200 জন মামলা করেছে পিটিশনার যে না আমাদের নাম্বার বাড়বে, এবং দেখা গেল সেই 200 জন তারা সত্যি সত্যি নাম্বার বেড়েছে এবং যে কাট অফ সেটা ছুঁয়েছে। তখন কিন্তু আমরা দেখেছি কি করা হয়, নির্দেশ দেওয়া হয় এই 200 জনকেও চাকরিটা দেওয়া হোক। কিন্তু এই 200 জনকে চাকরি দিতে গিয়ে কাট অফ লিস্টটাকে কাট অফ বাড়িয়ে দিয়ে অন্য 200 জনকে কখনোই চাকরি থেকে বের করে দেওয়া হয় না। তাহলে টোটাল রিক্রুটমেন্ট হয় 14,200। এক্ষেত্রেও ঠিক এই জিনিসটাই করা হোক, এই দাবি রইল। আমি নিজেও গতকালকে মেল করেছি এনটিএ এনএফএসসি যতগুলো জায়গায় করা প্রয়োজন, এবং আমি বলবো যারা নেটের স্টুডেন্ট আছো তারা এই বিষয়ে আওয়াজ তোলো, ঠিক আছে? কারণ এভাবে যদি এনএফএসসির লিস্ট ক্যান্সেল হতে পারে, আগামী দিনে জিআরএফও ক্যান্সেল হতে পারে, সবকিছুই। তার মানে কি কোনো কিছুরই কোনো নিশ্চয়তা নেই, ভুল করবে তোমরা আর ভুগবো আমরা। কেন? এই কেনটা যদি আজকে আমরা আওয়াজ তুলে না বলি তাহলে জীবনে সবটাই অনিশ্চিত। আমরা এত পড়াশুনো করছি, এত স্বার্থত্যাগ করছি, এতটা মন দিয়ে লড়াইটা করছি একটা নিশ্চিত ভবিষ্যৎ পাওয়ার জন্যে, অনিশ্চয়তার মধ্যে থাকার জন্যে নয়। যদি অনিশ্চয়তার মধ্যেই থাকার জন্য হতো তাহলে এত পড়াশুনো করতাম না, একটা বেসরকারি চাকরি খুঁজে নিতাম। তাহলে আমরা ভোট দিয়ে ট্যাক্স দিয়ে ভারতবর্ষের বুকে একটা সংস্থা তৈরি করেছি যারা এই কাজটা করবে, সেখানে হাজার হাজার মানুষ কাজ করছে যাদের লক্ষ টাকা মাইনে। তাহলে এই যদি তাদের কাজের নমুনা হয় তাহলে শাস্তিটা সবার আগে তাদের পাওয়া উচিত যারা এই গাফিলতিটা করলো, যারা এই ভুলটা করলো। একজন সাধারণ নাগরিক হিসাবে আমার এই দাবি কতটা যুক্তিযুক্ত তোমাদের সকলকে জানাতে অনুরোধ করব। প্রত্যেকে প্রতিবাদের ঝড় তোলো এবং এনটিএ কে প্রশ্ন করো, এনটিএ কে টুইট করো, এনটিএ কে ট্যাগ করো, ইউজিসি কে জানাও এবং মেল করো। আমি এটুকুই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব। এবং এই ভিডিওটা নেটের সকল ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে আগামী দিনে এরকম কোনো গাফিলতি করার আগে এনটিএ ভাবে এবং যারা গাফিলতি করেছে তাদের চরমতম শাস্তি হয়। আমি এই দাবি তুলছি। আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো। ধন্যবাদ।